আহাদ ধীর স্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখে এখনো স্থির হয়ে আছে রিধির মুখে ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতন স্বরে বলল, কি বললে? আহাদের কণ্ঠে হিমশীতল রাগ মিশ্রিত আছে। রীতি সেটা বোঝে গেল। বুকের ভেতর আরো জোরে জোরে ধুকপুক হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে এক ফাঁকা রিক্সা এসে পড়লো। রিধি তাড়াতাড়ি ঢাক দিল, এই রিক্সা। রিক্সার কাছে আসতেই রিধি দ্রুত পাপাড়ি উঠতে চায়। হঠাৎই শক্তপোক্ত একটা হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভরকে গিয়ে চিৎকার করলো রিধি, আ মামা বাঁচান, এই লোকটা আমাকে অপহরণ করেছে। তার চিৎকারে আশেপাশে কয়েকজন সেদিকে তাকালো। রিক্সাওয়ালার একবার আহাদের দিকে তাকালো তো আহাদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিক্সাওয়ালা এক মুহূর্তের দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। রিধির মুখ শুকিয়ে গেল। এই দেশে মানবতা বলে কিছুই নাই, কেউ সাহায্য করলো না। আহাদ একটু বিচলিত হলো না, বরং তাকে কোলে এনে গাড়ির ভেতরে বসিয়ে দিল। নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এনে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে বলল মানবতা নাই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসালাম, এটা কি মানবতার মধ্যে পড়ে না? রিধির চোখে বিস্ফোরিত হয়ে গেল, মুখ হা হয়ে রইল। আহাদ গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। রিধি দাঁত চেপে কোমল দু হাতে আহাদের বুককে ঠেলে সামনে সরিয়ে দিল। আমি মোটেও ব্যাং না, ব্যাং আপনি, আপনার 14 গোষ্ঠী। সরুন, আমি নামবো। সে পা নামানোর আগে আহাত থপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের উপর। তারপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির ইঞ্জিন গজে উঠল। সামনে পেছনে গার্ডদের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হলো। আর গাড়ির ভেতরে বসে রিধি নিঃশ্বাস পেল ভারীভাবে। তার বুকের ভেতর ধরফরানি থামছে না। আহাত দু হাতে স্টিয়ারিং রেখেও মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল রিধির দিকে। তার দৃষ্টি এমন যেন রিধির প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। রিধির শরীরে থেকে ভেসে আসছে মেলি সুখসান, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করা আহাত রাজা মীর, যে মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করে না, যার কণ্ঠে মানুষ থরথর করে কাঁপে। সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্দী। বুকের ভেতর ধুকপুকানি ধ্বনি যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃৎপিণ্ড, কপালের শিরাগুলো চঞ্চল করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করলো সবকিছু ঝেড়ে ফেলতে, কিন্তু যতই চোখ সরায় ততই আবার দৃষ্টি আটকে যায়। ততই আবার দৃষ্টি ফিরে যায় রিধির দিকে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল। রিধির কবজিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে লেগে আছে। আহাদের ভ্রু মাঝখানে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠল। হঠাৎই ব্রেক চাপলো চড়ে। গাড়ি কেঁপে উঠলো রাস্তার মাঝে। সামনে পেছনে থাকা গার্ডগুলোর গাড়ি দাঁড়িয়ে গেল। আহাত তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে রইল রিধির হাতে। এটা কি? এখানে কি হয়েছে? রিধি চমকে গেল। একটা ঢোক গলদকরণ করে আমতা করে বলল, পড়ে গিয়ে একটু কেটে গেছে। আহাত গর্জে ওঠে, পড়ে যাস কি করে আর কেটে যায় কি করে? মন কি তাল গাছের মাথায় থাকে? রিধি ভয় আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করলো, আজব, আমার কেটে গেলে ওনার কি? নিজে তো খালি থাপড়ায় কামড়ায়, আর এখন দরদের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাঁজ ঢালছে। আহাদের চোখে স্থির হয়ে রইল। রিধির ঠোঁট ফোলানো, চোখ দুটো ভিতুর মতো পিটপিট করছে, দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে আবারও গাড়ি চালু করলো আহাত। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর রিধিকে লক করে রেখে নেমে গেল সে। রিধির বুক ভয় ধরফর করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো আহাজ রাজা, হাতে এক গাদা ওষুধের প্যাকেট। গাড়িতে বসে রিধির হাত ধরে জোর করে সামনে টানলো। রিধি বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে দিল। আহাত হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে দিল, খুব যত্ন করে ব্যান্ডেজও লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঠেলে দিচ্ছে। রিধির বুকের ভিতর কেমন অদ্ভুত কাঁপন শুরু হলো। পানির বোতলে ঢাকনা খুলে 2টা ঔষধ এগিয়ে দিল আহাত। রিধি সাথে সাথে ঠোঁট ফুলে নাক চেপে ধরল। আহাত হুঙ্কার ছড়ল, কি হলো? আর কতক্ষণ ধরে থাকবো আমি? রিধি ফ্রিকুচকে কচ্ছক করে বলল, আপনাকে ধরে রাখতে কে বলেছে? জানালা দিয়ে ফেলে দেন, সামান্য কেটে গেছে।
এমনই ঠিক হয়ে যাবে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজার মুখের উপর কথা থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব। হা কর। সে রিধি চিবুক ধরে উঁচু করলো। রিধি চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে রাখলো। ভয়ে বাধ্য মেয়ের মতন মুখে খুলে ওষুধটা গিলে ফেললা। তখনই আহাদ ধীরে ধীরে চিবুক ছাড়লো, নরম স্বরে বললা, এবার নিঃশ্বাস নে, তা না হলে মরে যাবি। পরে আমিও অনায়াসে মরব। আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। রীতি চোখ খুলো, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকমতো শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। একটা সময় এসে থামলো রিধির বাড়ির সামনে গাড়ি। রিধি নামতে যাবার আগে আহাদ তার হাত ধরে এগিয়ে দিল ওষুধের প্যাকেটগুলো। রিধির চোখে বিস্ময় বড় হয়ে গেল। এতগুলো ঔষধ সামান্য একটু কাটার জন্য? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, রিধি সব ধরনের ব্যথার ওষুধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। হতভম্ব হয়ে রইল। ঔষধও আবার পছন্দ মতো খাওয়া যায়? আহাত নাক খসলো হাতের উঁচু পেছে। যাই, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ এনে দিব। রিধি একেবারে চুপ করে গেল। মনে মনে বলল, বড় লোকের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভেতরে ঢুকে গেল। আহাত তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলার করিডোরে এসে থামলো রিধি। চোখে পড়লো কর্নারের ডাস্টবিনে হাতে থাকা ওষুধের প্যাকেটগুলো দিকে তাকিয়ে চোচে কোণে দুষ্ট হাসি ফুটল। চারিদিকে চোরের মতন তাকালো একবার, অতঃপর একবারে নিশ্চিতভাবে সব ওষুধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনের দুহাত ছেড়ে। বলা, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকে রীতি হাঁপ ছেড়ে দিল। দরজার পাশে রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো ঈশানী। বোনকে একবার পরখ করে পড়ল সে কিছুদিন ধরেই রীতির আচরণ তার চোখে ধরা পড়ছে। কেমন যেন উদ্ভট অস্বাভাবিক। ঈশানী শিকুচকে দীর্ঘ নিঃশ্বাস ফেল। এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন এসে আজান দিচ্ছে। রীতি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম? রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা করেছিস, এখন অন্তত অজু করে এশার পরে নে। একটু পরে আব্বু ফোন দিবে, নামাজ পড়েছিস কিনা জিজ্ঞেস করবে। রীতি নিঃশ্বাস ফেলে কপাল ম্যাসাজ করল। ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়বো। ঈশানী তীর্যক দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, একবার চিৎপটাং হয়ে গেলে আর উঠবি না। রীতি ঠোঁট ফুলে বিরক্ত মুখে বলল, আচ্ছা যাচ্ছি। দপদপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। অজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রাখতে মাহির ঢাকেল। খালামুনি, মাম্মা ডাকছে, নানু ভাই ফোন দিচ্ছে। রীতি ফিকুচকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মায়ের সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। রীতি সালাম দিল। রীতিকে হিজাবে দেখে তার বাবা সঙ্গে সঙ্গে উষ্ণ কণ্ঠে উত্তর দিলেন, মাশাল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছে মনে হয়। রীতি মাথা নিচু করে হালকা হাসলেন। তার বাবা আবারও দৃঢ় কণ্ঠে বললেন, নামাজ কায়েম করবা না মা? দুনিয়া সবকিছু মিথ্যা, মায়াজাল। শুধু তোমার ইবাদতগুলোই আসল, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবা। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন যেন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর রিধি দুজনেই মাথা নিচু করে শুনলো মনোযোগ দিয়ে। একসময় ঈশানী জিজ্ঞেস করল, আম্মু কেমন আছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজ দাঁড়িয়েছে রাইসা রুমে, কি করে কে জানে। কোনো কথা শোনো না তোমরা আম্মুর? তারপর রিধির দিকে তাকিয়ে গলা কঠিন করে তোমার পড়াশোনার কি খবর? ঠিকমতো পড়াশোনা করো? রিধি সোজা হয়ে বসল। করি তো। তারেক রায়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি। তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হইছো মন দিয়ে পড়বা, কোনো কিছু যেন না শুনি। এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। রীতি কিছু বলল না, শুধু মাথা
নাড়ালো। চোখে এক অদ্ভুত চাপা ভয় জমে উঠল। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা। আল্লাহ হাফেজ। দুই বোন একসাথে বলল। আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতরে হালকা নীরবতা নেমে এলো। রিধি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারিদিকে ছড়িয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অন্যমনস্ক ভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা। এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করল। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই টিং টিং করে বেজে উঠল কলিং বেল। ঈশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাই আসছে মনে হয়। বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতে চোখ বড় বড় হয়ে গেল ঈশানের। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ। আহাদ, রাজা, তিন অ্যাসিস্ট্যান্ট শাহিন, নাহিদ ও শাহন। তাদের হাতেও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছিল সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্মিত হয়ে তুতলাতে তুতলাতে বলল, আপনারা? রিধি চোখ বন্ধ রেখে শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো ঈশানীর পেছনে। সামনের দৃশ্য দেখে রিধি চোখ বিস্ফোরিত হয়ে গেল তাদের দেখে। ঠিক তখনই শাহিন প্যাকেটগুলো এগিয়ে ধরলো নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। ঈশানী রিধির উপস্থিতি টের পেল না, তাই শিকুচকে অবাক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত নাসূচক মাথা নাড়ায়। তারপর ঈশানীর পেছনে রিধির দিকে তাকে দৃষ্টি রেখে বলে, আপনার জন্য। রিধি হতবাক হয়ে নিজের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, আমার জন্য? তিনজন একসাথে হাসূচক মাথা নাড়ালো। এরপর শাহিন প্যাকেটগুলো রেখে ধরে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্ত ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু রিধির বুকের ভেতর ঠুপঠাপ শব্দের ধুকপুকানি। ঈশানী দৃষ্টি হঠাৎ রিধির দিকে ঘুরে গেল। চোখ দুটো বিদ্ধ হচ্ছে যেন রিধির বুকের ভেতরের পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিস্ময় সুরে বলল, তোর হাত কেটে গেছে? রিধি একটা শক্ত চোখ কলতকরণ করল। গলার ভেতরটা খুট শুকিয়ে কাঠ অবস্থা, এমন যে কথায় বেরোতে চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল। বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মনকর চিপায়। ঈশানী কটমট করে তাকালো রিধির দিকে। আহাজ, রাজা তিন পাঞ্জা এক এক করে ভেতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখার জায়গা নেই। রিদিতা ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে মনে আহাজ রাজাকে গালি দিতে লাগলো। সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের প্রোটিন? আজব। ভোরবেলা থেকে মীর হাউসে এক ধরনের ব্যস্ততা। রান্নাঘর থেকে ডাইনিং আর আবার ডাইনিং থেকে রান্নাঘর, একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন হালিমা বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে দুজন পরিচালিকা। 16 বছরের চঞ্চল ঋতু আর 40 ঊর্ধ্ব অভিজ্ঞ বানিয়াপা। এদিকে আফরোজা শেখ ভোর 7টাতে বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটা জটিল কেস আছে তার। এই পেশা তাকে প্রায় ঘরে বাড়ি আটকে রাখে, তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাছে। হালিমা বেগমের শেকড়টা কিন্তু অনেকটা নিচে, নিম্নবিত্ত পরিবারের, বাবা মা হারামি। তবু তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশফাক মীরের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে। পরবর্তীতে সালমান মীর আর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এবারই ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূরে সরে গেছে। সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকে সংসারকে নিজের করে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর যেন তার রাজ্য। নিত্য নতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে, আর তার হাতের স্বাদের প্রশংসায় মুখর থাকে মীর পরিবারের সবাই। আজও ডাইনিং টেবিলে বসেছে মীর বাড়ির সদস্যরা। এক পাশে আমজাদ মীর, অন্য পাশে আশফাক মীর। দুজনার মাঝখানে খাচ্ছে
আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ছকছক শব্দে তুলে নেমে এলো এবারের ছোট ছেলে চঞ্চল আর দুষ্টু আদিল মেয়ের। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্টুমি। এসেই বসলো আহিয়ার পাশে। এক মুহূর্তে সবার সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে পুরে নিল। আহিয়া তেলে বেগুনে চলে উঠল। আদিল্লার বাচ্চা। সাথে সাথেই পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম চায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি আমার মারলি কেন? তুই আমার ডিম খাইলি কেন? আদিল ভীষণ নাটুকে ভঙ্গিতে থুতু ফেলার ফান করে বলল, ওয়াক থু আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি। ওয়াক থু। তার এমন কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল, কিন্তু আহিয়া রাগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কোনোই চালালো আদিলের প্লেটে, এক হাতে কোনোই চালালো আদিলের পেঁচে। আদিলও প্রতিশোধ নিল। আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তে দুজনের চুল টানাটানি শুরু হলো। কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম, আর টেবিলের মাথা থেকে কর্কশ ধমকে দিলেন আমজাদ মেয়ের। কি হচ্ছে এসব? সকাল সকাল তামাশা না করলে নয়। ছাড়ো একে অপরকে। আগে ওরে ছাড়তে বলো, ও আগে ধরছে। না আমি ছাড়বো না, আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন, চোখ রাঙিয়ে বললেন, আদি ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়েই পেটাবো। আম্মু আগে শাকচুন্নি আমারে মারছে, আমি ছাড়বো না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে গেল আদনান। পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হবে সে। তাকে দেখা মাত্র দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোছা ঠিক করতে করতে দুজনে চুপচাপ চেয়ারে বসে গেল মাথা নিচু করে। খাবারে মনোযোগী হয়ে গেল, যেন কেউ কিছুই বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতেও জানে না। আদনান কড়া দৃষ্টিতে একবার আশেপাশে তাকালো, কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ, চামচ ছুরি টুংটাং শব্দ যেন কানে বিঁধে যায়। ঋতু এসে তার সামনে এক কাপ গরম গ্রিন টি রাখল। কাচের টেবিলে কাপ রাখতে হালকা টুংটাং শব্দই হলো। সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেললো বিরক্তিতে। তারপর আগুন ছড়া চোখে তাকালো ঋতুর দিকে। ঋতু ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল, ভুল হইয়া গেছে ভাইজান, আর হইব না। বলে ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে অনবরত আবার নীরবতা। বলে ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে এলো, কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহিয়া একে অপরের দিকে তাকালো, চোখের ইশারায় দুজনই হালকা হেসে নিল আদনানকে নিয়ে। কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানে বিপদ। হঠাৎ সিঁড়িতে থপথপ পায়ে শব্দ হলো। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাদ রাজা। ডাইনিং এর পাশে এসে দাঁড়াতে এসে একবার চারিপাশে তাকালো, চোখে দুষ্টু ছিলেক, চোখে বাঁকা হাসি। আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলা, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মেয়ের গম্ভীর স্বরে উত্তর দিলেন, গুড মর্নিং। আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসলো। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানলো যেন ইচ্ছে করে বিরক্তি বাড়ানোর তার উদ্দেশ্য। চেয়ার টানার ঘর ঘর শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল টেবিলের নিচে। কিন্তু সে নিজেকে সংযত করলো। আহাত হেসে শিকুচকে তাকালো সেদিকে, তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি ফ্রুটের ট্রেটা দে তো। আরে ব্রেডটা দে। না না এটা নেব না চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে, কখনো আবার গ্লাস তোলে, আবার টকাশ করে শব্দে নামায়। আদনান ভালো করে জানে আহাদ ইচ্ছে করে এসব করছে, কারণ এই বাড়িতে একমাত্র মানুষ যার সাথে আদনান কখনোই পেরিয়ে উঠছে না, সে হলো আহাদ রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলেও তার কর্মকাণ্ড ছোট না। আমজাদ মীর ছেলের কাণ্ডে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলেন। আশফাক মীর মুখ টিপে হালকা হাসলেন। এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়ি বোঝে। নাস্তা শেষ করে উঠে দাঁড়ালেন আমজাদ মেয়ের। আদের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবে। নিশ্চয়ই ভুলে যাওনি সংসদে আজ জরুরি সভা আছে, তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে ভুলতে পারি? আহাদ
চেয়ারে ঠেলে একটু গা এড়িয়ে দিয়ে বলল কথা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে। কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমজাদ মীর আর আশফাক মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 9 বছরের কচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ছেলে। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে। চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসলো, তার ছোট্ট বোনের মাথা স্নেহের ভরে হাত রাখলো। ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হলো আদিবা, কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না, সবকিছু গুছিয়ে করে, মনোযোগ দিয়ে চলে। আসলে বয়সে ছোট হলেও বুঝিতে সে আহিয়া আদিলকে হার মানায়। আদিল তখন বাইরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুজনে। আদনানও উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। আদনান বাবা, আজ চেষ্টা করো একটু আগে আসতে। আপা তোমার সাথে জরুরি কথা বলবে, হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করবো চাচি আম্মা। বলেই দরজার দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই আহিয়া ফিসফিস করে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো, চাচি আম্মা, আজকেও কি আদনান ভাইয়াকে আম্মু পাত্রী দেখাতে নিয়ে যাবে? কথাটা শুনে আদনানের পা থেমে গেল। দরজার কাছে মুহূর্তে কান খাড়া হয়ে গেল তার। সে নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই, তবে আপা তো এখনো কিছু স্পষ্ট বলেনি। আরে আর কত মেয়ে দেখবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহে একটা করে মেয়ে দেখে, তবুও কোনো মেয়ে পছন্দ হয় না। এটা বিয়ে আহি, ছেলে খেলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই, মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে গ্লাস পেয়ে পানি খেলো, অতঃপর টকাস করে শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো। চোখে বিদ্রুপের ছিলিক ছুঁচে কচাক্ষ ভরা হাসে। কে মেয়ে দিবে ওরে? ওর মতো সুচিবাউর কপালে ভেটকি মাছের মতো মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আদনানের কানে। মুহূর্তে তার শরীর শক্ত হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাত তাকিয়ে রইল সেদিকে। ছোচে তাচ্ছিল এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসে। সকাল থেকে সংসদ ভবনের চত্বর মুখরিত। গেটে প্রবেশ করেছে একে একে কালো গাড়ি, চাট নিরাপত্তা, চারিপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষার আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরে জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসেব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে জমায়েত হয়েছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, সংসদ শীর্ষ নেতারা। প্রতিটি মুখে টান টান গভীরতা, আবার কারো কারো চোখে মুখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমেই অর্থমন্ত্রী বাজেট সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের অবস্থা টিকিয়ে রাখতে দরকারি স্থিতিশীল বাজার, ভর্তুকি বাড়ানো, কর্মস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। প্রতি বক্তৃতায় অন্যের মাথা নেড়ে সাহায্য দিয়েছিল। এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী, এরপর বিদেশমন্ত্রী। কিন্তু সবশেষে সবকিছু যেন প্রচলিত গদ বাঁধা, কেউ নতুন কিছু বলছে না। সবাই যখন কিছুটা নিরুত্তাপ ভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার ছেলে উঠে দাঁড়ালো আহাদ রাজামের। তরুণ বয়স হলেও তার ভঙ্গি, দৃষ্টি, তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাটতে যথেষ্ট। কালো চশমাটা খুলে টেবিলে রাখলেন, পাঞ্জাবির হাতে গুটিয়ে নিল এক ভঙ্গিতে। তারপর হাতে উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে সে। আহাদ রাজা গম্ভীর অথচ কণ্ঠে দৃঢ়তার সুরে বলতে শুরু করলাম, আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না, এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা। কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আবারও বক্তব্য রাখলো। কিছু সাংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন। কেউ কেউ চশমা খুলে খাতায় নোট নিতে নিতে শুরু করলেন। আহাদ রাজা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখলেন। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তারা কথা শুনতে চায়, প্রশ্ন করে, সমালোচনা করে। আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে। আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ,
প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন। কথা শেষ হতেই সভাকক্ষে করতালি বেজে উঠল। কারো মুখে অবাক বিস্ময়, কারো চোখে প্রশংসা। কিছু বয়সে প্রবীণ নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো। চশমাটা আবারও পরে নিয়ে চেয়ার ঠেলে আসরে বসলো এক গর্বিত অথচ শান্ত ভঙ্গি দেয়। গরম দুপুর, ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছটার নিচে রাখা লাল নীল ছাতা সেজ। সেখানে বসে আছে রিদিতা আর আনিকা। আনিকা সব বান্ধবীদের তুলনায় লম্বা, একটু বেশি। গায়ের রং চাপা হলেও মুখের গঠন সুন্দর, আর তার হাসিটা বেশি সুন্দর। তার দুই পাশে দুটো দাঁত বাঁকা হওয়াতে আরও বেশি ছিলিক ছড়িয়ে পড়েছে হাসিতে। তবে তার একটাই দুঃখ, এই বয়সেও একটা জামাই নাই তার। অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল। প্রতিদিন এই নিয়ে তার একই কান্নাকাটি, আর সেই দুঃখ শোনার দায়িত্ব পড়ে রিজিতার উপর। রিধি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে, দোস্ত তুই বরং একটা পোস্টার ছাপাইস, বয়ফ্রেন্ড চাই, জরুরি ভিত্তিতে দরকার। তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। এমন সময় এসে যোগ দিল আহিয়া আর নীলা। চারজন মিলে গল্পে জমে উঠল। কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল, দোস্ত চল না ক্যান্টিনে যাই, আমার ক্ষুধা লাগছে। আনিকা এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। চল যাই, সিঙ্গারা খেয়ে আসি। কথাটা বলেই রিধির হাত ধরে টান দিল। রিধি হালকা খিচে মুখ বাঁকিয়ে বলল, আহ ছাড় ছাড়, ব্যথা করছে। কি রে, কি হলো? এখানে কেটেছিল, ব্যথা। ও আচ্ছা, চল এখন। না আমি যাব না, আমার পা ব্যথা করছে। আহিয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে গেল। আরে সমস্যা কি তোর, চল তো। না ভাল লাগছে না, এত দূর হেঁটে যেতে ইচ্ছা করে না, আমার পা ব্যথা করে। নীলা ছোটে বাঁকিয়ে বলল, তোর আবার কই ব্যথা না করে বল, কখনো মাথা, কখনো হাত, কখনো পা। আনিকা হেসে বলল, দোস্ত ওরে দেখা আমার একটা গান মনে পড়ছে, ওই যে ওইটা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। সবে হু করে হেসে উঠল। নীলা চোখ পাকিয়ে বলল, ললিতা না, রিধিতা। ও তাই তো। তারপর তিনজন একসাথে দু আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে গিয়ে উঠল। রিধি, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রিধিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রিধিতা। চোখ লাল হয়ে গেল রাগে, কটমট করে তাকালো ওদের দিকে। মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে। কিন্তু রিজিতাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনজনই থামার বদলে আবারও অন্য সুর ধরল। এই চায়ের রইসুস কেন কি কবি কর, এই চায়ের রইসুস কেন কি কবি কর, তুই কইলে তো আমরা কমু হ ও। বলে হো করে হেসে উঠে দৌড় দিল। রিধি এবার আর সহ্য করতে পারল না। পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে গেল তাদের দিকে। তিনজনই ফসফস করে ছুটল। আনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচাল, ভাগ লাল ভাগ। আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলল, আরে লাল না, ওর নাম তো নীলা, নীল বল। আনিকা আবারও সংশোধন করে বলল, ভাগ নীল ভাগ। এই নিয়ে সবাই আরো জোরে হেসে উঠল। গেটের কাছাকাছি এসে রিদিতাতে দর চেপে হাতে জুতাটা নিশানা করে ছুঁড়ে মারলো ওদের দিকে। তারা তিনজনই মাথা নিচু করে নিজেদের বাঁচালো, কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করলো একটা কালো ছকছকে গাড়ির কাছে। চপচপ শব্দে সবার চোখ সেই গাড়ির দিকে গেল। এক মুহূর্তে নীরবতা, তারপর ধীরে ধীরে নামলো গাড়ির জানালা। ভেতরে বসে আছে আজ রাজা মেয়ের। গাঢ় বাদামি চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। দৃষ্টি এতটা তীক্ষ্ণ যে মনে হলো হৃদির বুকের ভেতর খেয়াল করে দিচ্ছে। হৃদি তো খেপে উঠল, ভয়ে আঙুল কামড়ে ধরল সে। বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে লাগলো, কিন্তু ভয়ে সব দোয়া দুরুদ ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র ঝ সিন শিন। আল্লাহ এবারের মতো আমারে বাঁচিয়ে দিন। কালো গাড়ির দরজা খুলতে বের হয়ে এলো আহাজ রাজা মেয়ের।
সাদা পাঞ্জাবির হাতা গুছানো, বুকের উপর হালকা ঘামে ভিজে থাকা দাগ, চোখ দুটো যেন আগুনে থাউ থাউ করছে, জ্বলছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে শাহিন, নাহিদ আর শাওন। আর একটু পেছনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঘটরা। ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সবার হাসি ঠাট্টা আড্ডা সব থেমে গিয়ে নীরবতা নেমে এলো চারিপাশে। কয়েক ঘন্টা আগে সংসদ ভবনে জরুরি সভা শেষ করেছে সে, কিন্তু সভা শেষ হতে না হতে হঠাৎ মনে পড়লো রিদিতার হাতের কাটা দাগটা, সেটা পুরোপুরি সেরে উঠেছে কিনা জানতে ইচ্ছে করলো।